সৌরভ বারবার বলছিল, মামি আপনি খুব মিষ্টি, খুব কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের দিকে নিয়ে ভাবছো কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? সৌরভ একটু হেসে বলল, মামি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি বললাম, তাহলে আজ সকালে আমি যখন প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি মেঝেতে কিছু তুলছিলাম তখন? এত এত কথা শুনে সৌরভের মুখ বিবর্ণ হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, মামি সরি। আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না। আমি ঘরে নিয়ে গেলাম। আমার নাম পূজা। আমার 30 বছরের এক বিবাহিত মহিলা। বিয়ে হয়েছে প্রায় 5 বছর হলো। আমাদের 1 বছরের একটি ছেলে রয়েছে। আমি এখনও আগের মতো আকর্ষণীয় দেখতে। সম্ভবত এই কারণে অনেকে আমার প্রতি আগ্রহী। বাইরে বরে বের হলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাগ্নে সৌরভের সাথেও এমন কিছু ঘটনা ঘটে যায়, যদিও আমি তাকে বোঝাই এটি সঠিক নয় এবং জানাজানি হলে সমস্যা হতে পারে। তবুও সে থামেনি। ফলে পরিস্থিতির চাপে শেষমেশ আমাকে তার কথা মানতে হয়। এরপর 1 মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে কিছু কথা বলবো এই গল্পে। আমি এক সন্তানের মা হলেও আমার শরীরের যথেষ্ট যত্ন নিতাম। তাই সবাই বলে আমি নাকি আগের থেকে সুন্দর এবং আকর্ষণীয় হয়েছি। আমি শহরে থাকি এবং সবসময় ছোট পোশাক আর জিন্স প্যান্ট পরতে ভালোবাসি। তারপরেও আমার স্বামী আমাকে সেমনটা সময় দেন না। তিনি নিজেকে খুব একাকী মনে করতাম। বন্ধুরা, আজকের গল্পটি খুব বিশেষ। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের শহরে এমন একটি কাপড়ের দোকান রয়েছে। তাই আমি এবং আমার স্বামী আবির 2 বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি। এদিকে এবার আমার ভাগ্নে সৌরভ আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে। সে 10ম শ্রেণীতে পড়ে। স্কুল থেকে 1 মাসের ছুটি পেয়ে সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। সৌরভ যখন আমাদের বাড়িতে আসার জন্য বাস্তবে পৌঁছায় তখন আমি নিজেই তাকে আনতে যাই, কারণ আমার স্বামী সবসময়ের মতো দোকানে ব্যস্ত ছিলেন। বাস স্টপে যাওয়ার সময় আমি জিন্স প্যান্ট আর টি-শার্ট পরেছিলাম, যা সৌরভের নজর কেড়ে নেয়। তখন আমাকে খুব সুন্দর লাগছিল। আমি মাঝে মধ্যে জিন্স প্যান্ট আর টি-শার্ট পরি। আমার স্বামী আবির এসব নিয়ে কিছু বলেন না। আমার কি করলাম আর না পড়লাম তাতে কোনো আশা নেই। সেদিন সৌরভ বাস স্ট্যান্ডে আসার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগ্নে এবং গ্রামে থাকে। দূর থেকে আমি সৌরভকে ডাকলাম। সেদিন সৌরভ বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের সৌরভ সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগ্নে এবং গ্রামে থাকে। দূর থেকে আমি সৌরভকে দেখলাম এবং আমাকে জিন্সের প্যান্টের পোশাকে আমাকে চিনতে পারেনি। আমি এদিক ওদিক তাকালো। আমি হাত নেড়ে ইশারা করে বলল আমার কাছে এলো। প্রথমে আমার পায়ের ছোঁয়া নিল। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, কতবার করবে সৌরভ? আমি তো এখনও বুড়ি নেই। সৌরভ হেসে বলল, মামি আপনি তো এখনও 18 বছরের মতো মেয়ে দেখাচ্ছেন। চিনতে পারেনি তাই আপনি সিঁদুর না পড়েন। কেউ বলতেই পারতো না যে আপনি একটি সন্তানের মা। তার কথা শুনে আমি হেসে বললাম, যাও অনেক হয়েছে, আর মিথ্যা বলো না। তোমার মামা তো সবসময় বলে তোমার আগের উজ্জ্বলতা আর নেই। সৌরভ সত্যি বলছি মামি, আপনি অনেক কিউট লাগছেন, আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। সৌরভের মুখে নিজের প্রশংসা শুনে আমি খুশি হচ্ছিলাম, কারণ আবির তো কখনো আমার প্রশংসা করে না। বাড়ি ফেরার পথে সারাটা সময় সৌরভ আমার সাথে কথায় কথায় মাশগুল করছিল। সে আমার হাত ধরে রেখেছিল। আমি বললাম, তুমি তো ছোট নও যে হারিয়ে যাবে। সৌরভ মজা করে বলল, হাত ধরলে কি আপনার হাত মলিন হয়ে যাবে নাকি? সৌরভের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল আর আমি সেদিন শাড়ি পরিনি, তাই একটু অস্বস্তি লাগছিল। বাড়িতে পৌঁছে সৌরভ গোসল ছেড়ে নিল। আমি তার জন্য চা এবং নাস্তা তৈরি করলাম। আমরা একসাথে বসে চা খেলাম। এই সময় আমি সৌরভের কাছে মা ও পরিবারের খোঁজ দিলাম এবং আবিরকে ফোন করে জানিয়ে দিলাম যে সৌরভ এসেছে। আমার ছেলে প্রীতম, যাকে আমরা আদর করে প্রীতম্ব ডাকি, তখনও সে ঘুমাচ্ছিল। গল্প করতে করতে আমরা মজা করে সৌরভকে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি এখনও সিঙ্গেল করছো? আমার মুখে এমন প্রশ্ন শুনে সৌরভ একটু লজ্জা পেল। আমি হাসতে হাসতে বলেই ফেললাম, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার মাকে কিছু বলবো না। সৌরভ হেসে বলল, আসলে মামি একটা মেয়ে আছে, কিন্তু কিছু বলিনি। আমি মজা করে বললাম, ও তাহলে কিছু বলনি? সৌরভ মজা করে বলল, মামি কথা বলা তো দূরের কথা। তার কথা শুনে আমি এত হাসলাম যে পেট ব্যথা হয়ে গেল। গল্প করতে করতে বিকাল 5টা বেজে গেল। বুঝতেই পারিনি আমার ছেলে প্রীতম তখন ঘুম থেকে উঠে গিয়েছিল। তাই সৌরভ সাথে সাথে খেলতে লাগলো আর আমি বাড়ির কাজ করছিলাম। কিছুক্ষণ পর সৌরভ প্রীতমকে নিয়ে আমার কাছে এলো, কারণ সে
কাঁদছিল। সৌরভ বলল, মামি অনেকক্ষণ ধরে শান্ত হচ্ছে না, আপনি একটু সামলান। আমি বুঝলাম না, সে হয়তো ক্ষুধার্ত, কারণ দুপুরে তাকে খাওয়ানো হয়নি। তার রান্নাঘরে গিয়ে তাকে খাওয়াতে শুরু করলাম। এই সময় আমি লক্ষ্য করলাম সৌরভ আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ ফিরেতে সে সরে গেল। আমি মৃদু হেসে বললাম, কী হয়েছে সৌরভ, এতে লজ্জা পাওয়ার কী আছে? এরপর আমি বললাম, প্রীতমকে বিছানায় শুয়ে দাও, সে এখন অনেকক্ষণ ঘুমাবে। এরপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর আবির দোকান থেকে ফিরলো। রাতে সে গোসল করে বারান্দায় খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে আবির আর সৌরভ কিছুক্ষণ গল্প করলো, আর আমি রান্নাঘরে কাজ গুছিয়ে নিলাম। এরপর আবির ক্লান্ত হয়ে তার ঘরে শুয়ে পড়লো। আমি সৌরভের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। ততক্ষণে আবির আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুয়ে দিয়েছে, আর আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু কখন আমি চুল বেঁধে বিছানায় পুষলাম, দেখলাম আবির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সব অনুভূতি ম্লান হয়ে গেল, কারণ কয়েকদিন ধরে আবির বেশ চিন্তিত ছিল। সম্ভবত দোকানের কাজে ভালো ভালো চলছিল না, তাই তাকে জাগালাম না, কারণ মানসিক চাপ বাড়তে চাইনি। কিন্তু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম। কিন্তু তখন হঠাৎ মনে পড়লো যে সৌরভ এসেছে। সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম সৌরভ বিছানা শুয়ে সিনেমা দেখছে। আমাকে দেখে সে উঠে বলল, মামি কি হয়েছে, আপনি এখনও ঘুমাননি? আমি হেসে বললাম, না কিছু না, ঘুম আসছে না, তাই ভাবলাম তোমার সামনে একটু কথা বলি। আমি বললাম, তোমার কাছে চলে এলাম। আচ্ছা কি দেখছো? সৌরভ মুচকে হেসে বলল, কিচ্ছু না, ঘুম আসছে না তাই সিনেমা চালিয়ে রেখেছি। আমি মজা করে বললাম, ও কেমন সিনেমা, কোনো বিশেষ সিনেমা দেখছো না তো? সে লজ্জা পেয়ে বলল, আরে না মামি, আপনি কি যে এসব বলছেন। তখন আমি হাসতে হাসতে বললাম, কেন, হিন্দি রোমান্টিক সিনেমা তুমি দেখো না নাকি? সৌরভ বলল, হ্যাঁ মাঝে মাঝে দেখি। এরপর সৌরভ মজা করে জানতে চাইলো, মামি আপনি কি দেখেন? আমি হেসে বললাম, আর হ্যাঁ, আমি তো তোমার মতোই মাঝে মাঝে দেখি। সে হাসতে হাসতে বলল, আপনি এত মজার কথা বলেন মামি, ইচ্ছা করে আপনার সাথে সারা রাত গল্প করি। আমি হেসে বললাম, 1 মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে, যেমন তোমার মামার হয়। তখন সৌরভ একটু অবাক হয়ে বলল, মামি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি বললাম, বলো সৌরভ, আমি কি কেন কিছু মনে করব? সৌরভ বলল, মামি যদি আপনার আশেপাশে কোনো বয়সে কোনো মিষ্টি মেয়ে থাকে তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন, তাহলে আমার ছুটিগুলো ভালো কাটবে। আমি একটু মজা করে বললাম, ও ভালো তো, এ তুই সহজ, এত ভাবছো তুমি? সৌরভ বারবার বলছিল, মামি আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছো কেন? আমার মধ্যে কি কোনো খুঁত দেখলে? সৌরভ একটু হেসে বলল, মামি আপনি এসব কী বলছেন, আপনার কি মাথা ঠিক আছে? তাই আমি মুখ গোমড়া করে বললাম, এটা কি বললে, কি মনে করছো, আমি কি কিছু বুঝি না? আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি মেঝে থেকে কিছু তুলছিলাম? আমার এত কথা শুনে সৌরভের মুখ হাঁ হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি, আমি তো মজা করছিলাম। আমি হেসে বললাম, আরে সরি বলার দরকার নেই, তোমরা ছেলেরা ঠিক এরকমই, আগে গম্ভীর হয়ে কথা বলো, তারপর সরি বলে আমাদেরকে অপ্রস্তুত করে দাও। তখন সৌরভ আমাকে খুশি করতে বলল, মামি আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে। আমি একটু মজা করে বললাম, ওটা না, এখন অনেক হয়েছে, এবার ঘুমাতে যাও, আমাকে সকালে উঠতে হবে। যখন আমি বের হচ্ছিলাম সৌরভ আমার হাত ধরে বলল, মামি আমরা তো এখন বন্ধু, কবে আপনার সাথে গল্প করতে পারবো? আমি হেসে বললাম, এত সহজ নয়, সময় হলে দেখা যাবে। তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম। সকালে আমি একটু দেরি করে উঠলাম। ততক্ষণে আবির আমার স্বামী বাইরে থেকে হাঁটাহাঁটি করে ফিরছে এবং সৌরভকে নিয়েও এসেছে। সৌরভের চোখে তখনও ঘুমের ভাব ছিল। আমি আবিরকে বললাম, সৌরভের এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন? দেখছো ওর চোখে এখনও লাল। আবির একটু মুচকি হেসে বলল, আরে ছেলেরা সব ঠিক আছে, একটু মজাই তো করছিলাম। আবির বললেন, কিছু হবে না পূজা, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, বলে চা খেতে বসলেন। ততক্ষণে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম। এরপর আবির বলল, পূজা তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও, আজকে সৌরভকে নিয়ে দোকানে যাব, সেও একটু দোকানে দেখে আসুক। আবিরের মুখে সৌরভকে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল। আমি বললাম, এত তাড়াহুড়া কেন, কালই তো মাত্র এসেছে, ওকে একটু বিশ্রাম দাও। আবির বলল, এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে, দোকানে গেলে মন ভালো থাকবে। আমি একটু রাগী গলায় বললাম, তাহলে আমার কি হবে, আমি তো প্রতিদিনই ঘরে বসে বোর হই, ভেবেছিলাম সৌরভ এসেছে একটু ভালো সময় কাটবে, আর তুমি এখন ওকে নিয়ে যাচ্ছ। তুমি চলে যাওয়ার পর বাড়িতে কথা বলার মতো তো কেউ থাকে না।
আমার কথাগুলো শোনার পর আবির মুচকি আসে আমার গাল টেনে বলেন, আচ্ছা ঠিক আছে, নেব না, তাহলে এখন আর রাগ করো না, তবে সত্যি বলছি তোমাকে রেগে গেলে আরও সুন্দর দেখায়। আমি মুখ ভার করে বললাম, এত বাড়িয়ে প্রশংসা করতে হবে না, যদি সত্যি যেতে মনস্থির করেছো তাহলে নিয়ে যাও, আর বলবে না যে আমি কিছু শুনি না। তারপর আমি দুজনের জন্য খাবার প্যাক করে দিলাম আর তারা দোকানের দিকে রওনা হলো। সন্ধ্যায় আবির ফিরে এসে সোজা ম্লান করতে গেলেন আর সৌরভ এসে ঢুকলো রান্নাঘরে, যেখানে আমি রুটি বানাচ্ছিলাম। এসে আমার কাঁধে মাথা রেখে বলল, মামি আজ তো আপনাকে সারাদিন মন বসে নেই। আমি হাসি চেপে বললাম, হ্যাঁ জানি, আগে তো বলতো আমার জন্য কিছু আনছো নাকি। সৌরভ এসে বলল, হ্যাঁ মামি নিয়ে এসেছি। আমি বললাম, তাহলে তাড়াতাড়ি স্নান করে নাও, এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। এখন পর্যন্ত আবির খাওয়া শেষ করে প্রীতমের সাথে খেলায় ব্যস্ত ছিলেন। আমি সৌরভের জন্য খাবার দিলাম এবং নিজে বাটিগুলো পরিষ্কার করতে শুরু করলাম। খাওয়া শেষে সৌরভ তার প্লেট নিয়ে রান্নাঘরে এসে বলল, মামি আপনি তো অনেক কাজ করেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান, চলুন আমি কিছুটা সাহায্য করি। আমি এসে বললাম, ও এখন মামিকে ইমপ্রেস করছো নাকি? সৌরভ একটু হেসে বলল, না মামি তা নয়, তবে আজকাল আপনাকে একটু বেশি ভালো লাগছে। আমি মজার ছলে বললাম, কী ব্যাপার সৌরভ, এত ভালো লাগছে কেন? সৌরভ লজ্জা পেয়ে হেসে বলল, মামি আপনার সব কথাই উল্টাপাল্টা বোর করেন। এরপর আমি নিজের ঘরে গেলাম। আবির যেন আমারই জন্য অপেক্ষায় ছিলেন আর আমি প্রীতমকে, যিনি প্রতিদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ঘরে ঢুকতে আমি আবিরকে জিজ্ঞেস করলাম, এখনও ঘুমাওনি, কী হয়েছে? আবির এসে বললেন, আসলে ঘুম আসছে না, তাই একটু জেগেছিলাম। আমি একটু মজা করে বললাম, আচ্ছা। আর যখন আমার ঘুম আসতো না তখন তো আর কিছুই বলিনি। আবির একটু থেমে বলেন, পূজা তুমি তো জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজটা ঠিকমতো চলছে না, তাই একটু চিন্তায় ছিলাম। আমি মুচকি এসে বললাম, ও আচ্ছা, এত ভাবনার কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে, তুমি একটু অপেক্ষা করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। অনেকদিন পর আবির জানালেন যে কিছুটা বেশি সময় আমার সাথে কাটাতে চান, আর এইটা শুনে আমার মন আনন্দে ভরে উঠল। এরপর বেশ কিছুক্ষণ ধরে আমরা একসাথে সময় কাটালাম, নানা গল্প আর হাসি ঠাট্টা মেতে উঠলাম, যতক্ষণ না আমার হাসি থামানো মুশকিল হয়ে গেল। আর এতটা সময় নিয়ে আমার পাশে থাকার আগ্রহ দেখে মনটা সত্যি প্রশান্তিতে ভরে উঠল। এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। সকালে যখন সৌরভের জন্য চা নিয়ে গেলাম, দেখলাম সে চা খাচ্ছিল না। বুঝতে পারলাম রাতে আমি তার সাথে কথা বলতে পারিনি বলে তার মন খারাপ। আমি স্নেহ করে জিজ্ঞেস করলাম, কী হয়েছে সৌরভ, তুমি কি আমার উপর অভিমান করেছো? সৌরভ মৃদু কণ্ঠে বললেন, রাতে তুমি আমার কাছে আসোনি কেন? মামি জানো, আমি একটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তার কথা আমি চুপ হয়ে রইলাম, কিন্তু তার প্রতীক্ষা দেখে আমি বুঝতে পারলাম আমার যা করতে যাচ্ছিলাম তা ঠিক নয়। অনেক দিন পর যেন আমার ভাবনা কিছুটা স্পষ্টতা এলো, তাই আমি সৌরভকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম। তখন সৌরভ বলল, মামি এভাবে বলছো কেন? আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার, তবে কাল কিংবা পরশু সময় বের করো, তোমার সাথে গল্প করতে করতে আমার খুব ভালো লাগে। সৌরভের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। বুঝলাম যে সে এত সহজে বুঝতে চাইছে না। ঠিক সময় আবির ডাক দিল, পূজা শিগগিরই খাবারটা গুছিয়ে দাও, আজ তোমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি রান্নাঘরে গেলাম, আবিরের জন্য খাবার প্যাক করলাম। আবির বের হওয়ার সময় আমি বললাম, আজও সৌরভকে তোমার সাথে নিয়ে যাও, যাতে ও একটু বাইরে ঘুরে আসে। জানতাম বাড়িতে থাকলেও ও আমাকে একা থাকতে দেবে না। তবে আবির একটু অবাক হয়ে বললেন, কালও তো তুমি ওকে বাড়িতে থাকতে দাও, আর আজকে নিয়ে যাওয়ার কথা বলছো? ও তো দোকানে মনেই বসতে পারছে না। এটা বলে আবির চলে গেলেন। সৌরভ ঘর থেকে বেরোতে আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, প্লিজ মামি একটু ভাবো। তার এমন অনুরোধ দেখে আমি বুঝতে পারছিলাম সে সহজে মানবে না, আর তার এই আচরণের আংশিক আমিই দায়ী। অবশেষে ভাবলাম, আচ্ছা সৌরভ ঠিক আছে চলো যাই। কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল এসে গেল। সৌরভ সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মামি তুমি কি সত্যি খুশি নও? তার প্রশ্ন শুনে অজান্তে আমার চোখ ভিজে উঠল। তার পায়ের কাছে বসলাম, প্লিজ সৌরভ আমাকে ক্ষমা করে দাও, আমারই ভুল ছিল, তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না। যেদিন তুমি এখানে এলে তখনই কেমন যেন একটা অস্থিরতা আমি অনুভব করেছিলাম, তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল, এটা ঠিক নয়। তুমি তো আমার ছেলের মতো, আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয়।
প্লিজ আমাকে ক্ষমা করো। আমার কথা শোনার পর সৌরভ আর এক মুহূর্ত সেখানে থাকেনি। দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেও তার ভুল বুঝতে পারছিল। আসলে প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে যা অতিক্রম করা ঠিক নয়। সৌরভের প্রতি আমার মমতা এবং স্নেহ ছিল মাটির মতো নিখুঁত, কিন্তু সেটা মমতা যখন সীমা অতিক্রম করার পর্যায়ে পৌঁছায় তখন আমি উপলব্ধি করলাম যে সম্পর্কের নির্দিষ্ট সীমা থাকা উচিত। প্রতিটা সম্পর্কের মধ্যে কিছুটা অপ্রকাশিত সীমা থাকে যা অতিক্রম করলে সম্পর্ক জটিল হতে পারে এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। সৌরভের প্রতি আমার ভালোবাসা ছিল মাতৃসুলভ, কিন্তু সেই ভালোবাসার জন্য ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা দরকার ছিল। সম্পর্কের সমস্যাগুলোর সমাধান প্রায় খোলামেলা কথোপকথনের মাধ্যমে আসে। গল্পের মূল চরিত্রটি সৌরভের সঙ্গে সোজাসুজি কথা বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সমস্যা সমাধান করে। তাদের সৎ এবং সরল যোগাযোগ সৌরভকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সাহায্য করে। এই ধরনের সৎ যোগাযোগ আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কের সমস্যা সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি দেখায় সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহায়ক হতে পারে। মূল চরিত্রটি বুঝতে পারে যে তার আবেগকে নিয়ন্ত্রণ রাখা জরুরি, কারণ এর দ্বারা সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগের প্রতি সংযম থাকা খুবই প্রয়োজনীয়, বিশেষত যখন যেগুলো সম্পর্কের সীমা অতিক্রম করার ঝুঁকিতে থাকে। গল্পের শেষের দিকে সৌরভ নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরে নিয়ে নেয়। এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষার জন্য একটি নিজস্ব সিদ্ধান্ত। প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, যার অভাবে সম্পর্কের অবমূল্যায়ন ঘটে। সৌরভ তার মূল চরিত্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়া তাদের ভুল বুঝতে এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনে সহায়তা করে। গল্প শেষে বোঝা যায় প্রতিটি ভুলই একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা তাদের উভয়ের জন্য শিক্ষণীয়, যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং সংযত হতে সাহায্য করবে। গল্পটি দেখায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই বড় শিক্ষা। তাই গল্পটি আমাদের শেখায় সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং সীমানার প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত প্রয়োজন। আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা এবং সম্পর্কের মর্যাদা রক্ষাই হলো গল্পটির প্রধান শিক্ষা। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টার আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তখন তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওটিতে।